ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে লাভ হয়নি মন্তব্য বিএনপির সিনিয়র নেতাদের। জামাতকে নিয়ে আমরা পূর্বেও কাজ করিনি, বর্তমানে করি নাই, ভবিষ্যতেও করব। এই মুহূর্তে জামাতের প্রশ্নটি না তুললেও পারত বা এটি ঘরোয়াভাবেও নিষ্পত্তি করা যায়। জামাতকে নিয়ে প্রকাশ্য বিরোধে বিব্রত বোধ। কে বিরোধী দলে বসবে আর কে বিরোধী দলে বসবে না সেটা নির্ধারণ করার, সেটা ঠিক করে দেওয়ার মালিক আওয়ামী লীগ না। বিরোধী দলে আসলে এটা দুটো যায় না একসঙ্গে। এটা জাপার ক্ষেত্রে জাপা করতে পেরে থাকে, তার জন্য তারা হাস্যাস্পদ হয়েছে। আমরা নিজেদেরকে হাস্যাস্পদ করতে রাজি নই। কাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। মুন্সিগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান, এখনো নিখোঁজ ২০ জন, নদী তীরে অপেক্ষায় স্বজনরা। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ, নতুন ২০০ টয়লেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং জয়ে ফিরল ঢাকা ডায়নামাইটস, বিপিএলে সিলেট সিক্সার্সকে হারালো ৬ উইকেটে ম্যাচ সেরা সাকিব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেটাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহার রবি এবং আমি সাবরিন শাকামিম। সংবাদে এছাড়াও থাকছে উইকিপিডিয়ার বাছাই করা ৯০,০০০ ছবি সেরা ১৫-র মধ্যে বাংলাদেশের ৩টি। এবারে বিস্তারিত। ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে খুব একটা লাভ হয়নি বিএনপির, এমনই মনে করেন দলের সিনিয়র কয়েকজন নেতা। তাছাড়া জামাতকে নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে প্রকাশ্য বিরোধে বিব্রত বিএনপি। এদিকে জামাত ঐক্যফ্রন্টে নেই, ভবিষ্যতেও তাদের নিয়ে কোনো কাজ করবে না বলে জানিয়েছে ফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর একাদশ জাতীয় নির্বাচনের জন্য আটঘাট বেঁধে নামে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। পুরনো মিত্র ২০ দলীয় জোটকে সাথে রেখে জোটের শক্তি বাড়াতে হাত মেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সাথে। এত আয়োজনের পরও নির্বাচনের ভরাডুবির পর আত্মদহনে পুড়ছে রাজপথের বিরোধী দল বিএনপি। জোট ফ্রন্টের অন্তর্দ্বন্দ্ব এখন অনেকটা প্রকাশ্য ব্যাপার। নির্বাচনে ব্যর্থতার জন্য দোষারোপ করছে একে অপরকে। ভরাডুবির দায় ঐক্যফ্রন্ট জামাতের উপর চাপাতে চাইলেও বিষয়টি স্বীকার করতে নারাজ বিএনপি। জামাত ঐক্যফ্রন্টে ছিল না এবং জামাত এখন আমাদের সাথে। জামাতকে নিয়ে আমরা পূর্বেও কাজ করিনি, বর্তমানে করি নাই, ভবিষ্যতেও করব না। ডক্টর কামাল বলেছেন যে ঐক্যফ্রন্টের থেকে যে ২২ জন জামাতের প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে ধানের শীষ মার্কা নিয়ে, এটি তিনি জানতেন না। বিএনপিও কিছুটা বিব্রত। এই মুহূর্তে জামাতের প্রশ্নটি না তুললেও পারত বা এটি ঘরোয়াভাবেও নিষ্পত্তি করা যায়। জামাতের নিজস্ব ভোট ব্যাংক নির্বাচনে বিজয়ী হওয়ার সক্ষমতার পাশাপাশি রাজপথে আন্দোলনের জোর আছে বলে মনে করে বিএনপি। তবে ঐক্যফ্রন্টে গিয়ে নিজেদের লাভ ক্ষতির হিসাব করছে দলটি। জোটের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে মনে করি তেমন কোনো লাভ নেই। তবে কিছু কিছু ব্যক্তি আছেন যারা জাতীয়ভাবে সুপরিচিত, তাদের দল না থাকলেও তাদের অংশগ্রহণে অনেক সময় জোটের শক্তি বৃদ্ধি পায়। বিএনপির নেতাকর্মীদের অনেকের ধারণা যাদেরকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে তারা সবাই একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগে কোনো কারণে টিকতে না পেরেই তারা বাইরে এসেছেন এবং তাদের মুখে যত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কথা যত শোনা যায়, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার কথাটা ততটা শোনা যায় না। বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কায় জোট না ভেঙে টিকিয়ে রাখার চেষ্টা বিএনপির আছে, তবে ছাড় দিতে হবে ঐক্যফ্রন্টকে, এমনটাই মনে করেন বিএনপির নেতা। ২০ দলীয় জোট এবং ঐক্য জোট যেহেতু গঠিত হয়ে গিয়েছে, এটি ভেঙে গেলেও বিরূপ প্রতিক্রিয়া হবে, সুতরাং এটি টিকিয়ে রাখার চেষ্টা করাই শ্রেয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সংসদে বিরোধী দলের ভূমিকায় কে থাকবে তা নির্ধারণ করার এখতিয়ার আওয়ামী লীগের নেই। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজ নিজ দলের। তাছাড়া সরকারের অংশ হয়ে বিরোধী দলের ভূমিকায় গিয়ে জাতীয় পার্টির মতো হাস্যরসে পরিণত হতে চায় না ১৪ দলের শরিকরা।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে এমনটি জানিয়েছেন সিনিয়র নেতারা। তবে জোটের মধ্যে ভাঙন দেখা দেয়নি বলেও জানিয়েছেন তারা। শরীয়ত খানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 289 আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। যেখানে জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি জয়ী হয়েছে 22টি আসনে, সেখানে জাতীয় ঐক্যফ্রন্ট জয় পেয়েছে মাত্র 8টিতে। বিরোধী জোট এখনো সাংসদ হিসেবে শপথ না নেয় সংসদের প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুটি দলই মহাজোটের। আর তাই সরকার গঠনের সঙ্গে সঙ্গে জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। এছাড়া সংসদে বিরোধী পক্ষকে আরো শক্তিশালী করতে জাতীয় পার্টির মতো 14 দলের শরিকদেরও সাংসদদের বিরোধী আসনে বসাতে চাইছে আওয়ামী লীগ। সংসদে তারা বিরোধী দলেরা আসনে বসলে এবং দায়িত্বশীল বিরোধিতা যদি তারা করেন, সেটা সরকারের জন্য ভালো, তাদের জন্য। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সঙ্গে একমত নয় 14 দলের শরিকরা। তাদের মতে এ সিদ্ধান্ত আওয়ামী লীগ দিতে পারে না। 14 দল যদি আমি থাকি এবং সরকারের সমর্থন করি, সেখানে আবার পার্লামেন্টের ভিতরে গিয়ে কি বলে বিরোধী দলে আসলে বসা, এটা দুটো যায় না একসঙ্গে। এটা জাপার ক্ষেত্রে জাপা করতে পেরে থাকে এবং তার জন্য তারা হাস্যাস্পদ হয়েছে। আমরা নিজেদেরকে হাস্যাস্পদ করতে রাজি নই। আমরা মনে করি যদি বিরোধী দল হতেই হয়, তাহলে আলোচনা করে আমরা বিরোধী দল হয়ে যাব। কে বিরোধী দলে বসবে আর কে বিরোধী দলে বসবে না সেটা নির্ধারণ করার, সেটা ঠিক করে দেওয়ার মালিক আওয়ামী লীগ না। 14 দল বা মহাজোট যদি বিলুপ্ত হয়ে যায়, আওয়ামী লীগ যদি 14 দল না রাখে, তারপরেও 14 দলের শরিক দল কোথায় কোন ভূমিকায় যাবে সেটা সেই স্ব দল গ্রহণ করবে। এদিকে নতুন মন্ত্রিসভায় জোটের কারো ঠাঁই না হওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে ভাঙন দেখা দিয়েছে 14 দলে। তবে এই বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শরিকরা। 14 দলের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে নির্বাচনের পরে হয়নি। 14 দল আছে এবং 14 দল আমরা মনে করি যে দলের প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান। 14 দলের রাজনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে। 14 দলের যাত্রা, সম্মুখ যাত্রা কি হবে সেটা 14 দল বসে এবং রাজনীতি আমাদের দল বসে আমরা সিদ্ধান্ত নিব। 14 দলকে আরো শক্তিশালী করা হবে বলেও জানান শরিক দলের শীর্ষ এই নেতারা। শরীয়ত খান, RTV, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে আগামীকাল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। দলের হ্যাট্রিক বিজয়কে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা জানান, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সহ ভবিষ্যৎ ভাবনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়কে স্মরণীয় করে রাখতেই প্রস্তুত স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ঢাকা মহানগরী সহ আশপাশের জেলা থেকে বিজয় উৎসবে যোগ দেবেন দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরের সমাবেশে আওয়ামী লীগের শরিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। আমরা প্রত্যাশা করছি বিজয় মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে। আগামী 5 বছরের কর্মপরিকল্পনা শুধু নয়, 2021 সনে তার কর্মপরিকল্পনা, 2041 সনে তার কর্মপরিকল্পনা, সে পরিকল্পনাগুলো তিনি শোনাবেন। আগামী দিনের বাংলাদেশ সে নির্বাচন পরবর্তী কিভাবে বাংলাদেশ তিনি পরিচালিত করতে চান, সেই রকম একটি হয়তো দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিবেন সোহরাওয়ার্দীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান থেকে। সমাবেশকে সফল করতে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে আলাদা আলাদা সভা করেন দলটির সহযোগী সংগঠনগুলোর নেতারা। একটা কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসছেন তিনি। কালকে তার ভাষণের মধ্যে আমরা সেই বিষয়গুলো খুব স্পষ্ট হবে। আমরা যুব সমাজ, তরুণ সমাজ আমরা উদ্দীপিত হব। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলার সময় জনসভার আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি। এহতেরামুল হক, RTV, ঢাকা। আগামী উপজেলা নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না, অংশগ্রহণ করার সবার অধিকার, এমন মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ঐক্যফ্রন্ট গঠনে ভুল ছিল বলে এখন জোটটিতে ভাঙনের সুর বাজছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন এহতেরামুল হক।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন বিএনপি ও ঐক্যফ্রন্ট নিয়ে। বিএনপিরই হাট ভেঙে যেতে শুরু করছে, আর ঐক্যফ্রন্ট তো ভাঙবেই, এবং এই গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল যে অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙব। গেল সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিএনপিকে ডাকা হবে না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছে হলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট সংলাপের কথা বলছে। মূল বিষয় হচ্ছে এই ধস নামানো পরাজয়ের পর মুখ রক্ষা করার জন্য আর রাজনৈতিক আলোচনায় টিকে থাকার জন্য এই জাতীয় সংলাপ, অন্য কোনো কিছু না। এদিকে ধানমন্ডি কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ফর্ম সংগ্রহ ও জমা দেন আগ্রহী প্রার্থীরা। ৪৩টি আসনের বিপরীতে প্রায় ১৫০০ প্রার্থী মনোনয়নপত্র কেনেন। যারা আমরা তৃণমূল নিয়ে কাজ করি, আমি মনে করি তারা যদি পায় তাহলে তৃণমূলের লোকজন বেশি খুশি হয়। আমি এখন নিজের অর্থায়ন করছি, আগামী দিনে যদি সরকার আমাকে সুযোগ দেন তাহলে আমি রাস্তা আরো বেশি সরকারি সহযোগিতা অনেক বেশি উন্নতি করতে পারবো। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের প্রাণের দাবি উঠে আসুক। এবার নারী আসনে চূড়ান্ত মনোনয়নে নবীন প্রবীণদের সমন্বয়ে দলের ত্যাগীদের মূল্যায়ন করবে আওয়ামী লীগ। এহতেরামুল হক, RTV, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতি করে আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গেছে। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বলেন, দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে দল পুনর্গঠন করতে হবে। আরও জানাচ্ছেন সোহেল রানা। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। কঠিন সময়ে আমরা একটি কঠিন প্রতিজ্ঞা নেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধার করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোট হয়নি। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নৈতিকভাবে পরাজিত হয়েছে। ভোট ডাকাতি হয়েছে ২৯ তারিখ রাত্রে, ৩০ তারিখ নয়, ৩০ তারিখে কোনো নির্বাচন হয় নাই। আমরা জনগণের কাছে আমাদের বিজয় হয়েছে, নৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ বিজয়ী হয়েছে, আর নৈতিকভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। এই জয়কে, জনগণের মধ্যে যে আমাদের জয়, এই জয়কে আমাদের ধরে রাখতে হবে। স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, তাই দল পুনর্গঠনের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করার আহ্বান জানান তিনি। আজকে নতুন করে দলকে আবার পুনর্গঠন করতে হবে। যারা এই দলের জন্য এই দুঃসময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে, তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মহাসচিব বলেন, এই নির্বাচন দলটিকে মানুষ থেকে চিরতরে দূরে ঠেলে দিয়েছে। পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে, তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিন্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। এর মাধ্যমে দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সোহেল রানা, RTV, ঢাকা। মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির চতুর্থ দিনেও সন্ধান মেলেনি হতভাগ্য ২০ শ্রমিকের। এখনও শনাক্ত করা যায়নি ট্রলারের অবস্থান। সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে ফের অভিযান চালায় প্রশাসন। ওভি ইসলামের রিপোর্ট। নদীর গভীরতা, স্রোত আর শীতের সঙ্গে যুদ্ধ করেই ডুবে যাওয়া ট্রলারে যাত্রীদের সন্ধানে মেঘনায় দিনরাত চলছে অভিযান। শুক্রবার সকাল থেকেই নৌবাহিনীর সাইট স্ক্যানার, সোনার ও হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে পানির নিচে ট্রলারের অবস্থান শনাক্তের কাজ চলছে। আর যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকলেও নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন ডুবুরিরা।
এদিকে প্রিয় মানুষদের মৃতদেহ অন্তত বুঝে পাবেন এই আশায় মেঘনার তীরে অপেক্ষায় আছেন স্বজনরা। সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমাদের এই লাশটা আমাদের উদ্ধার করে দিবে এবং এই কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এদিকে অনুসন্ধানের চতুর্থ দিনে এসেও হাল ছাড়তে নারাজ প্রশাসন। আমরা একটা সিদ্ধান্তে আসবো যে আমাদের বিআইডব্লিউটি এক্সপার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার সার্ভিস এবং নেভির টিম তারা কি বলে তাদের কাছ থেকে বক্তব্য শুনবো। তবে তারা সকাল থেকে আমাকে যেটা বলছে তারা আশাবাদী এখন পর্যন্ত। গেল বুধবার ভোরে 34 জন শ্রমিক নিয়ে মেঘনায় ডুবে যায় মাটিবাহী ট্রলারটি। এ সময় 14 জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। অভি ইসলাম, টিভি। রাজধানীতে 55 লাখ পাবলিক টয়লেট ব্যবহারকারীর বিপরীতে গণশৌচাগারের সংখ্যা নগণ্য। দেরিতে হলেও বিষয়টি বুঝতে পেরে 200টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন রুহুল আমিন। রাজধানীর সরোয়ার্দী উদ্যান, প্রতিদিন এখানে শত শত মানুষ ঘুরতে আসেন, কিন্তু টয়লেট না থাকায় তাদের খোলামেলাভাবে প্রাকৃতিক কাজ সারতে হয়। বছরের পর বছর এভাবে চললেও কর্তৃপক্ষের বিকার নেই। পার্কে একটা বাথরুম আমি দেখছি সেটা দখল হয়ে গেছিল, এই দখলের কারণে ওটা বন্ধ করেছে, কারণ ওখানে বিভিন্ন ধরনের বাজে কাজ বা বাজে আড্ডা হতো। একটা না, একাধিক বাথরুমের দরকার, কারণ এখানে প্রতিদিন 3 থেকে 4 হাজার লোক ঘুরতে আসে, শিশু আসে, বাচ্চা আসে, মহিলা আসে, বৃদ্ধ আসে, অনেক ফরেনারও দেখতে আসে এখানে। প্রায় 2 কোটি মানুষের এই শহরে প্রতিদিন পাবলিক টয়লেট ব্যবহারের চাহিদা আছে 55 লাখ মানুষের। এদের মধ্যে ভাসমান মানুষ 50,000, রিক্সা চালক 10 লাখ, অন্যান্য জীবিকার মানুষ 10 লাখ, পথচারী নিয়মিত 20 লাখ, বহিরাগত পথচারী 10 লাখ। বিপুল এ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন 200টি আধুনিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে বেসরকারি সংস্থা ওয়াটার এড তৈরি করে দিয়েছে 30টি, বাকিগুলোর নির্মাণ কাজ চলছে। আরেকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় নারীদের মার্কেট বলে পরিচিত গাউসিয়ায় মহিলা টয়লেট করা হয়েছে। আজিমপুর সরকারি কলোনির মসজিদের গা ঘেঁষে ইডেন কলেজের উল্টা পাশের কোনায় জরাজীর্ণ টয়লেটকে আধুনিক শৌচাগারের রূপ দিতে ভেঙে ফেলা হয়েছে। আলটিমেটলি ড্রয়িং শুরু হয়েছে, আশা করি 1 মাসের মধ্যে আমাদের এটা আধুনিক টয়লেটের কাজ শুরু হচ্ছে। টয়লেটগুলোকে পরিচালনার স্বার্থে ও আয় বাড়াতে দেয়ালে বিজ্ঞাপনের অনুমোদন দেওয়ার দাবি জানালেন এই বিশিষ্টজন। সিটি কর্পোরেশন টয়লেটের ওয়ালগুলো তারা কোনো বিজ্ঞাপনী প্রচারের জন্য ভাড়া দিতে পারে, সেখান থেকে একটা আয় হতে পারে। ইজারাদার লাভ করতো, পানির বিল দিত না, কারেন্ট বিল দিত না, কারেন্ট অন্য জায়গায় সেল করতো, পানি অন্য জায়গায় সেল করতো, বেশি দামে পানি সেল করতো, যার কারণে তার লাভটা থাকতো ভালো। এখানে মানে টয়লেট ইউজারদের সেবার ব্যাপারে তাদের খুব বেশি মনোযোগ ছিল না। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের টয়লেট পথচারীদের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এটা একটি বড় ধরনের সেবা, কারণ এই সেবায় অংশগ্রহণ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কেন তারা নিবে না? অবশ্যই নিবে। এটা আমরা একটা চিঠি দিয়ে দেবো। গতিকে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা লোকাল কমিউনিটিকে আমরা সাথে নিচ্ছি। টয়লেট সংক্রান্ত মামলা দ্রুত শেষ করার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে টয়লেট নির্মাণে গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণ সিটির এই কর্মকর্তা। আমরা যখন এই টয়লেটগুলো ইজারা দেব, সেটা একটা ইজারার ক্ষেত্রে আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা এটা করা হচ্ছে, কিন্তু যাতে করে মামলা বা এই ধরনের আইনি জটিলতায় পড়তে না হয়। সোহরাওয়ার্দী উদ্যান যেটা, সেটা বোধহয় গণপূর্ত মন্ত্রণালয় এটা তারা ব্যবস্থাপনা করে। এটা ইচ্ছা করলে তারা করতে পারে, তাদের এই কাজ করার জন্য প্রতিষ্ঠান আছে। ঢাকা মহানগরীর কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে, এখন থেকে পাবলিক টয়লেট বিডি নামে অ্যাপ জানাবে সে তথ্য। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। বেড়েই চলেছে চালের দাম। কোনো কোনো চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতারা বলছেন মিলারদের কারসাজির কারণেই বাড়ছে দাম। মাছের বাজার স্থিতিশীল থাকলেও বেশ কিছু সবজির দাম বেড়েছে চলতি সপ্তাহে। ইয়ার বাদলের রিপোর্টে বিস্তারিত। চলতি মাসের শুরু থেকেই হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চালের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় মোটা চালের দাম না বাড়লেও বেড়েছে চিকন চালের দাম। খুচরা ব্যবসায়ীরা বলছেন মিলারদের কারসাজিতেই চালের বাজার ঊর্ধ্বমুখী। আগের দিন আমি কাটারি বুক কিনছি পাইকারি বাজারে 83 টাকা, এখন 87 টাকা চাইতেছে, তো ওইখানে 4 টাকা বাড়ছে, তো খুচরা বাজার আরো 2 টাকা বাড়বে। নিশ্চয়ই এখানে কিছু কারসাজি আছেই,
কিছু কারসাজি না থাকলে এত বাড়তে পারে না। বিক্রেতারা নানা অজুহাতে দাম বাড়ায় এমন অভিযোগ করছেন এই ক্রেতা। 25 বস্তা 2900 টাকা, আবার দিকে 2400 টাকা। বাজার মনিটরিং নাই, এই জন্য তো সমস্যা। সরকারের কোনো নির্দিষ্ট কোনো নাই, ওজন নাই, ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে আড়তদারেরা। এদিকে সরকারের বাজার মনিটরিং না থাকায় 750 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। 450 টাকার গরুর মাংসের দামও কেজিতে বেড়েছে 30 টাকা। খাসির মাংস 800 টাকা কেজি খাসি। সিটি কর্পোরেশন তো আমাদেরকে রেট দেওয়া হয়নি, না কাঁচামাল তো যখন যে দাম সেই দাম আমরা বিক্রি করি। 17,000 18,000 টাকা মন কিনছি, এখন পরে 19,000 20,000 টাকা। গরুর থেকে মহিষের দাম বেশি আরো। মাছের দাম আগের মতো থাকলেও কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। রসুনের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। চায়না রসুনটার দাম বাড়তি, দেশি রসুনটারও দাম বাড়তি। পেঁয়াজটি আপনার দেশি পেঁয়াজ ব্যস্ত আছি 25 টাকা কেজি, গত সপ্তাহে বেচছি 30। গত সপ্তাহে শসা বাড়ছে কেজি 10 টাকা, তারপরে সিমে বাড়ছে 10 টাকা। লাল লেয়ার মুরগি আগের দামে বিক্রি হলেও সাদা ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। আর বাদল, RTV, ঢাকা। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে মেলা প্রাঙ্গণে ছিল মানুষের উপচে পড়া ভিড়, বেড়েছে কেনাকাটা। পণ্যের মূল্য ছাড়ে নানা অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে ক্রেতার সমাগম ও বেচাকেনা আরও বাড়বে। বাণিজ্য মেলা ঘুরে এসে আরও জানাচ্ছেন নাজিফ ফরাইজি। এক সপ্তাহের বেশি সময় আগে শুরু হলেও বাণিজ্য মেলায় মানুষের এমন ভিড় ছিল না। তবে মেলার দ্বিতীয় শুক্রবারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসেন অনেকে। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখার পাশাপাশি কিনে নেন পছন্দের পণ্য। আজকে শুক্রবার, তাই আজকে কেনাকাটা করতে আসলাম, আর ভালোই কেনাকাটা করেছি। অনেক কিছুই বাইরে পাচ্ছিলাম না, এখানে পাচ্ছি। যেমন কুশন 20x20 ট্রাই করছি ডিফারেন্টগুলো নেওয়ার। এখন আসলে হাফ দেখা হয়েছে, আরো হাফ বাকি। বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে মেলায়। পুতুল কিনেছি, স্কুল ব্যাগ কিনেছি, ভালো লেগেছে। মেলায় এসে অনেক ভালো লাগতেছে, আর আমি অনেক কিছু কিনেছি। যেসব স্টলে পণ্যের বিশেষ ছাড় দেয়া হয়েছে সেগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। সব জায়গায় দেখলাম ডিসকাউন্ট অনেক দিচ্ছে, ভালোই কিনলাম। সংসারের জিনিসপত্র কিনলাম, নিজের জন্য কিনলাম, বাচ্চার জন্য কিনলাম। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা একটু বিনোদন হলো। ঢাকা শহরে আসলে এরকম বিনোদনের জায়গাও নেই। দেশি স্টল ও প্যাভিলিয়নের পাশাপাশি বিদেশি স্টলগুলোতেও ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ইরানি স্টল বা পাকিস্তানি, যেগুলো আমাদের বাংলাদেশে সবসময় থাকে না, সেগুলোর জন্য আসা। এখানে আসলে সবগুলো প্রোডাক্টের সমাহার একই জায়গায় পাচ্ছি এবং খুব স্মুথলি এগুলো কেনাকাটা করতে পারছি। বেচা কেনা বাড়ায় খুশি দোকানিরা। কালকে পর্যন্ত খুব মোটামুটি খারাপ ছিল, আজকের থেকে মোটামুটি ভালো শুরু হয়েছে বেচা কেনা। বেচা কেনার অবস্থা অনেক ভালো, অনেকে আসতেছে দেখছে। গত শুক্রবারের চেয়ে এই শুক্রবারে এখন পর্যন্ত খুব ভালো সেল হচ্ছে। আশা করি আরো যত সময় আসবে বিকেল হলে সেলটা আরো বাড়বে। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে চলবে মাসব্যাপী এই মেলা। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুককে সংবর্ধনা দিয়েছে রাজধানীর গুলশান রানার্স সোসাইটি। দুপুরে গুলশান সোসাইটি লেক পার্কে এই অনুষ্ঠানটি হয়। এতে RTVর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, RTVর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্টাইলিশ ড্রিম নিউ ও হোন্ডা লিভো বাজারে নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। কালো, লাল, নীল এই 3 কালারের হোন্ডা মিলবে 97 থেকে 1,16,000 টাকায়। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা। এ সময় বাজারে হোন্ডার গ্রহণযোগ্যতা আরও বাড়াতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গিয়াসউদ্দিন সজীব। দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। প্রায় 2 মাস বাকি থাকলেও এরই মধ্যে শুরু হয়েছে আগাম জাতের আলু উত্তোলন। আবহাওয়া অনুকূল আর রোগ বালাই কম হওয়ায় এবছর ফলনও হয়েছে ভালো। এ অবস্থায় উপযুক্ত দাম নিশ্চিত করা সহ বিদেশে আলু রফতানির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট জানাচ্ছেন সুরাইমুনি। জয়পুরহাটের দিগন্তে জুড়ে এখন আলু ক্ষেতের সবুজ সমারোহ।
আবহাওয়া অনুকূলে আর ফলন ভালো হওয়ায় ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা। এর মধ্যেই আগাম জাতের আলু ঘরে তোলার কাজ শুরু করেছেন অনেকেই। ভালো দাম পেয়ে আগাম আলু তোলার যেন উৎসব চলছে আলু ক্ষেতগুলোতে। বিঘা প্রতি 9 থেকে 10,000 টাকা খরচ করে উৎপাদিত হচ্ছে 45 থেকে 50 মণ আলু। ভালো জাতের আলুর ফলন আর বাজার দর ভালো থাকায় খুশি এখানকার কৃষকরা। বর্তমানে বাজার ভেদে মন প্রতি আলুর বাজার দর চলছে 500 থেকে 700 টাকা পর্যন্ত। আগুর আলুত মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধপাতি লাগে না, খরচাপাতি কম। আর অন্যান্য আলু আছে, কিন্তু আমার এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি আর কি। 640-50 টাকা বলতেছে, আর আমি 750 টাকা নিব। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে আলু সরবরাহ করছেন ব্যবসায়ীরা। এবছর আলু বাজার একটু ভালো, আলু 600 টাকা মন, সাদা আলু 500। এই আগাম আলু এবারে ভালো, গ্রসরা পার বিঘায় মিনিমাম 50,000 টাকা মতো আলু বিক্রি করে পাচ্ছে আর কি। চলতি বছর প্রায় 40 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে 2050 হেক্টর জমিতে। কৃষকরা ভালো দাম পাচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা দাম ভালো পাচ্ছে, আর ফলন প্রায় 45 থেকে 55 মণ প্রতি বিঘায়। আশা করি কৃষকরা আগাম আলুজাত করে আর তারা লাভবান হবে, তাদের আর্থসামাজিক উন্নতি করবে। আলুর বর্তমান বাজার মূল্য স্থিতিশীল রাখতে বিকল্প খাদ্য হিসেবে আলুর ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আলু রপ্তানির উপর জোর দাবি জানান কৃষকরা। সুরাইয়া মুন্নি, RTV। শেষ করছি সন্ধ্যার সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে লাভ হয়নি মন্তব্য বিএনপি সিনিয়র নেতাদের। জামাতকে নিয়ে প্রকাশ্য বিরোধে বিব্রত বোধ। সংসদে বিরোধী দল নির্ধারণের এখতিয়ার আওয়ামী লীগের নেই বলছেন 14 দলের শরিকরা। কাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। মুন্সিগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান। এখনো নিখোঁজ 20 জন, নদী তীরে অপেক্ষায় স্বজনরা। পর্যাপ্ত পাবলিক টয়লেটের অভাবে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। নতুন 200 টয়লেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং জয় ফিরল ঢাকা ডায়নামাইটস। বিপিএলে সিলেট সিক্সার্সকে হারালো 6 উইকেটে ম্যাচ সেরা সাকিব। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।